আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিন্যাস ও সমাবেশের দ্বিতীয় লেকচারে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই লেকচার 1 ভালোভাবে আয়ত্তে নিয়ে এসেছে। তো আমরা শুরু করি লেকচার 2। আমাদের টাইপ 3 আমরা চতুর্থ অঙ্ক করব আজকে। তো আমাদের অর্থাৎ টাইপ 1 আমাদের আমরা টাইপ লেকচার 1 এর টাইপ 2 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা টাইপ 3 করব। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলি দ্বারা নিচের 1 থেকে 11 পর্যন্ত প্রশ্নগুলো উত্তর দাও। অর্থাৎ এই ম্যাথমেটিক্স শব্দটি দিয়ে আমরা টোটাল 11টি অঙ্ক সলিউশন করব। প্রথম প্রশ্ন দেখো, সবগুলো বর্ণ ব্যবহার করে কত রকমের সাজানো যায়? সবগুলো বর্ণ, তো যদি যে কোনো ওয়ার্ডের এই ক্ষেত্রে সবগুলো বর্ণ নিয়ে কথাটা আসে, তাহলে আমরা দেখবো যে মোট বর্ণ সংখ্যা কয়টি। এক, দেখার পর দেখবো যে সেখানে একই জাতীয় আছে কিনা, না সবগুলো ভিন্ন ভিন্ন। তো যদি সবগুলো ভিন্ন ভিন্ন হয়, আমাদের সাজানোর পদ্ধতি হলো n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 7টা বর্ণ থাকলে 7 ফ্যাক্টোরিয়াল, 8টা বর্ণ থাকলে 8 ফ্যাক্টোরিয়াল। আর যদি একই জাতীয় থাকে তাহলে আমরা ওই যে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল কি ফ্যাক্টোরিয়াল এই সূত্রটা ইউজ করব। যাই হোক, আমাদের ম্যাথমেটিক্স শব্দটিতে মোট 11টি বর্ণ আছে। আমরা হিসাব করে দেখলাম যে এখানে 2টি m আছে, 2টি a আছে এবং 2টি t আছে। এছাড়া অবশিষ্ট সবগুলো ভিন্ন ভিন্ন। সুতরাং সবগুলো বর্ণ ব্যবহার করে মোট সাজানো সংখ্যা হয়ে যাবে। তাহলে টোটালে n হলো এখানে 11, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল বাই 2টি m এ কারণে 2 ফ্যাক্টোরিয়াল, 2টি a এ কারণে 2 ফ্যাক্টোরিয়াল আর 2টি t এ কারণে 2 ফ্যাক্টোরিয়াল। আমরা কাজ করে পাবো শেষ পর্যন্ত এই সংখ্যাটা পেয়ে যাব 49,89,600। দ্বিতীয় অঙ্কে যাব আমরা। স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত প্রকারে সাজানো যায়? স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে এই ক্ষেত্রে কত প্রকারে সাজানো যায়? আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে যদি স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ নিয়ে একত্রের কথাটা আসে, তোমাদের প্রথম কাজ হবে মোট বর্ণ সংখ্যা হিসাব করবে, ঠিক আছে। এবার যেহেতু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তাহলে আমরা স্বরবর্ণ কয়টি আছে, ব্যঞ্জন বর্ণ কয়টি আছে সেটা লিখব। লেখার পরে যে বর্ণগুলো একত্রে থাকবে প্রথমে তাদেরকে একত্রে একটি ধরবো। মনে থাকবে কিনা? স্বরবর্ণ একত্রে থাকলে তাদেরকে একত্রে একটি ধরে বিন্যাসযোগ্য সংখ্যা গঠন করব। ব্যঞ্জন বর্ণ কথা বললে ঠিক ব্যঞ্জন বর্ণগুলোকে একত্র ধরে বিন্যাসযোগ্য সংখ্যা গঠন করব। এরপরে আবার ওই বর্ণগুলোকে অর্থাৎ স্বরবর্ণগুলোকে বা ব্যঞ্জন বর্ণগুলোকে আবার নিজেদের মধ্যে সাজাবো। এই দুই সাজানো গুণ করলে আমরা মোট সাজানো সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা শুরু করলাম। তাহলে শব্দটিতে মোট 11টি বর্ণ আছে, যেখানে 4টি স্বরবর্ণ এবং 11টি ব্যঞ্জন বর্ণ। কে একত্রে থাকবে? স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এ কারণে স্বরবর্ণ 4টিকে একত্রে একটি ধরে মোট বিন্যাসযোগ্য বর্ণ পাবো। কয়টি? ওই যে ব্যঞ্জন বর্ণ 7টি আর স্বরবর্ণ 4টিকে একটি ধরলাম, তাহলে মোট 7 আর 1 8টি হয়ে যাবে। এই যে 8টি হলে সেখানে একই রকম কিনা সেটা দেখতে হবে। তাহলে 2টি m আছে ব্যঞ্জন বর্ণ একই রকমের, 2টি t আছে একই রকমের, আমরা সেই কথাটা বলবো। এখানে স্বরবর্ণের যে একই রকম 2টি a আছে সেই কথাটা বলবো না, শুধু ব্যঞ্জন বর্ণ 7টা আর স্বরবর্ণ মোট একটা হয়ে গেছে। এই 8টার মধ্যে একই রকম কে আছে সেটা বলবো। তাহলে 2টি m আছে, 2টি t আছে এবং বাকিগুলো কি ভিন্ন ভিন্ন। সুতরাং এই 8টি বর্ণকে নিয়ে সাজানো সংখ্যা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই ওই যে 2টি m এর কারণে 2 ফ্যাক্টোরিয়াল, 2টি t এর কারণে 2 ফ্যাক্টোরিয়াল। আমরা পেয়ে গেলাম 10,080। আবার ওই যে বলছি যাদেরকে একত্রে ধরলাম তাদেরকে নিজেদের মধ্যে সাজাতে হবে। আবার স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজানো যায়, তাহলে ওই যে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল। কি কারণে? যেহেতু 4টি স্বরবর্ণের মধ্যে 2টি a আছে, এই কারণে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালটা আমরা পাবো 12 প্রকারে সাজাতে পারবো। সুতরাং মোট সাজানো সংখ্যা হয়ে যাবে ওই যে প্রথম প্রকারের গুণ ওই যে নিজেদের মধ্যে সাজানো, দুটা গুণ করলে যা পাবো সেটাই আমাদের নির্ণয় সাজানো সংখ্যা হয়ে যাব। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 1,20,000
960। এটা আমাদের নিম্নের সাজানো সংখ্যা। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণগুলো একত্রে সাজানোর ক্ষেত্রে আমরা এইভাবে কাজটা করব। আমাদের তৃতীয় অঙ্ক, সব বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় যেন স্বরবর্ণগুলো একত্রে না থাকে বা কখনো আসতে পাশাপাশি না থাকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কমন একটা প্রশ্ন, প্রায় সব সময় অঙ্কটা আসে। যদি একত্রে না থাকে কথাটা আসে, তাহলে তোমাদের প্রথম কাজ, আমি এখানে সমাধান লিখছি 1 নং ও 2 নং সম্পূর্ণ করার পর, অর্থাৎ প্রথমে সবগুলো বর্ণ নিয়ে সাজাবা। এরপরে যে বর্ণ একত্রে না থাকে বলে সেগুলোকে একত্রে রেখে সাজাবা। তাহলে যে সবগুলো বর্ণ নিয়ে যত আসবে সেটা থেকে একত্রে নিয়ে যতগুলো পাবো সেটা বিয়োগ করে দিলে যা পাবো সেটাই আমাদের আনসার হয়ে যাবে। তো আমি এখানে সমাধান শুধু লিখে দিচ্ছি 1 নং ও 2 নং সম্পূর্ণ করার পরে। তোমাদের 1 নম্বর প্রশ্ন টোটাল সম্পূর্ণ করতে হবে, 2 নম্বর প্রশ্ন টোটাল সম্পূর্ণ করতে হবে। করার পরে যে 1 নম্বরের আনসার থেকে 2 নম্বরের আনসার বিয়োগ করে দিলেই যা হবে সেটাই নির্ণয় সমাধান। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সব সময় আসে। চতুর্থ প্রশ্ন, শব্দটির বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় যেন প্রথমে এইচ থাকে অথবা এইচ দ্বারা শুরু হয়। প্রথমে এইচ থাকে, তাহলে দেখো প্রথমে এইচ থাকলে অবশিষ্ট বিন্যাসযোগ্য বর্ণ সংখ্যা হবে। প্রথমে এইচ মানে এইচটা কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। তা আমরা জানি বিন্যাস বা সাজানো সংখ্যা মানেই বর্ণগুলোর ক্রম পরিবর্তন করে করে নতুন একটা সংখ্যা গঠন করা। যেহেতু প্রথমে এইচ ফিক্সড হয়ে যাবে, তার মানে এইচ দ্বারা আমি নতুন কোনো কি সংখ্যা পাবো না, সব সময় প্রথম এইচ থাকবে। তো আমাদের যদি কখনো কোনো বর্ণ এরকম ফিক্সড হয়ে যায় তাহলে আমরা ওই বর্ণটাকে টোটাল বিন্যাসযোগ্য বর্ণ থেকে বাদ দিয়ে হিসাব করব। আমাদের যেহেতু প্রথমে এইচ থাকবে, এই কারণে আমরা লিখলাম মোট বিন্যাসযোগ্য বর্ণ হবে ওই যে টোটাল 11টা বর্ণ ছিল সেখান থেকে এইচ এর একটা বাদ যাবে, তাহলে 10টি। এখন আমাকে দেখতে হবে এই 10টির মধ্যে সবগুলা ভিন্ন ভিন্ন না একই রকম। তো আমরা জানি 10টির মধ্যে 2টি এম আছে, 2টি এ আছে এবং 2টি টি আছে, বাকিগুলো ভিন্ন ভিন্ন। সুতরাং প্রথমে এইচ কে রেখে মোট সাজানোর সংখ্যা, তাহলে 10 ফ্যাক্টরিয়াল বাই 2টি এম এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, 2টি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, 2টি টি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। আমরা আনসার পেয়ে যাব 453600। তাহলে এই টাইপের অঙ্ক মনে রাখবা, যদি কেউ একটা অবস্থানে স্থির হয়ে যায় তাহলে তাদেরকে আমরা টোটাল বিন্যাসযোগ্য বর্ণ থেকে বাদ দিয়েই বিন্যাস সংখ্যা গঠন করব। ফাংশনক, শব্দের বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় যেন প্রথমে এইচ না থাকে বা এইচ দ্বারা শুরু না হয়। এখানে আমি আনসারটা লিখে রাখছি, দেখো সমাধানটা হবে 1 নং ও 4 নং সম্পূর্ণ করার পর, অর্থাৎ ওই যে এইচ বা যে কোনো বর্ণ প্রথমে বা শেষে না থাকলে এরকম যদি কথা বলে, তাহলে আমরা প্রথমে সবগুলো বর্ণ নিয়ে গঠন করব, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন করব। এরপরে প্রথমে বা শেষে যে থাকুক না কেন তাকে নিয়ে বিন্যাস সংখ্যা গঠন করব। তাহলে সবগুলো থেকে ওই যে তাকে প্রথমে অবস্থানে রেখে যা পাবো সেটা বিয়োগ করে দেব, তাহলে এটা আমাদের নির্ণয় আনসার হয়ে যাবে। তাহলে আমি এখানে শুধু লিখে রাখছি 1 নং ও 4 নং সম্পূর্ণ করার পর, অর্থাৎ তোমরা 1 নম্বর প্রশ্ন করবা আর প্রথমে এইচ কে রেখে এটাও সম্পূর্ণ করবা, এরপরে 1 নম্বর প্রশ্ন আনসার থেকে 4 নম্বর প্রশ্ন আনসার বিয়োগ করলে যা হবে সেটাই তোমার নির্ণয় আনসার হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন দেখো, শব্দটির বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় যেন প্রথমে এম এবং শেষে এম থাকে। যেহেতু দুটো এম আছে, দেখো এখানে এম না, যে কোনো বর্ণ প্রথমে এইচ শেষে টি বা প্রথমে এম শেষে ই, এরকম ভিন্ন ভিন্ন কথা বলতে পারে। তো এখানে আমরা প্রথমে এম এবং শেষে এম রাখবো। তাহলে একটু আগে আমরা করে এসেছি, দেখো যদি কোনো বর্ণ ফিক্সড হয়ে যায় তাহলে কোনো অবস্থানের জন্য, তাহলে তাকে আমরা টোটাল বিন্যাসযোগ্য বর্ণ থেকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে একই কাজ, দেখো যেহেতু আমাদের এখানে প্রথম এবং শেষে এম থাকবে, এই কারণে আমরা মোট বিন্যাসযোগ্য পাবো
11 থেকে ওই যে দুটি বর্ণ, প্রথমে এম থাকবে শেষে এম থাকবে, তাহলে এম দুইবার আছে, এখানে এম দুটি বাদ যাবে, তাহলে টোটাল 9টি পেয়ে যাব। সেই 9টির মধ্যে আর দুইটি এ আছে এবং দুইটি টি আছে, বাকিগুলো ভিন্ন ভিন্ন। সুতরাং আমরা প্রথমে এবং শেষে এম রেখে মোট সাজানো সংখ্যা পাবো। তাহলে টোটাল 9টি, 9 ফ্যাক্টোরিয়াল বাই দুটি এ আছে, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, দুটি টি আছে 2 ফ্যাক্টোরিয়াল, পেয়ে যাবো 90,720। 7 নম্বর প্রশ্ন, শব্দটির বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় যেন প্রথমে এম এবং শেষে এম না থাকে? এবারে না থাকে, তাহলে ঠিক একটু আগে যে এইচ এর কাজ করেছি ঠিক অনুরূপ কাজ। প্রথমে এবং শেষে যদি এম না থাকে, তাহলে প্রথমে আমরা 1 নম্বর প্রশ্ন সমাধান করব, অর্থাৎ সবগুলো বর্ণ নিয়ে কত প্রকার সাজানো যায় সেটা বের করব। এরপরে 6 নম্বর প্রশ্নটা প্রথম এবং শেষে এম কে রেখে কত প্রকার সাজানো যায় সেটা বের করব। তাহলে সবগুলো থেকে আমরা ওই যে তাদের প্রথম এবং শেষ অবস্থানের জন্য যা পাবো সেটা বিয়োগ করব, বিয়োগফল যা আসবে সেটা আমাদের নির্ণয় আনসার হয়ে যাবে। খুব সহজ প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আসে অনেক সময়। 8 নম্বর প্রশ্ন, শব্দের বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় যেন দুইটি এম, দুইটি এ, দুইটি টি একত্রে থাকে? আমরা এই টাইপের একটা অঙ্ক করে এসেছি, যারা একত্রে থাকবে প্রথম তাদেরকে আমরা একটি বর্ণ বলবো। সেই কাজটা করলাম, দুইটি এম কে একটি, দুইটি এ কে একটি, দুইটি টি কে একটি ধরে মোট বিন্যাসযোগ্য বর্ণ পাবো। তাহলে দুইটি এম, দুইটি এ, দুইটি টি, অর্থাৎ 3 দুগুণ 6টি। এই 6টি ছাড়া অবশিষ্ট থাকে 5টি, সেই 5টির সাথে দুটি এম কে একটি, দুইটি এ কে একটি, দুইটি টি কে একটি, অর্থাৎ এক এক টোটাল 8টি বর্ণ পাবো। এবারে এই 8টির সবগুলো কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। সুতরাং নির্ণয় সাধারণ সংখ্যা হবে 8 ফ্যাক্টোরিয়াল সমান এত। আমরা এখানে ঠিক আবারও যে দুটি এম কে নিজেদের মধ্যে সাজাতে পারতাম, ওই যে 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা এম আবার দুইটা একই রকম, 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 হয়ে যেত আনসার। ঠিক অনুরূপ ভাবে এর ক্ষেত্রে 1 হয়ে যেত, টির ক্ষেত্রে কত 1 হয়ে যেত। তো টোটাল সবগুলো যেহেতু 1, তো 1 1 1 এগুলো গুণ করলে আমার টোটাল সাজানো সংখ্যা পরিবর্তন হবে না। এই কারণে আমরা নিজেদের মধ্যে আর সাজাই নাই, এখানে সরাসরি যা আছে সেটাই আমাদের আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্নটা দেখো, বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় যেন স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে? খুব মনোযোগ দিয়ে দেখো, ক্রম পরিবর্তন না করে। তাহলে এই বিষয়টা তোমরা প্রথমে ক্লিয়ার হয়। তাহলে স্বরবর্ণ ক্রম পরিবর্তন না করে, যেহেতু স্বরবর্ণ নিয়ে কথা, তাহলে মোট বর্ণ 11টি আছে, স্বরবর্ণ 4টি, ব্যঞ্জনবর্ণ 7টি। তাহলে আমরা এটা বলবো স্বরবর্ণ 4টি ক্রম পরিবর্তন না করায়। ক্রম পরিবর্তন বলতে আমরা বুঝি যে সবসময় ক্রম মানে আমরা বুঝি প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তার মানে যেহেতু স্বরবর্ণ ক্রম পরিবর্তন করবে না, তার মানে স্বরবর্ণগুলো যে 4টি আছে তারা যে ক্রমে আছে সেই ক্রম অনুযায়ী সবসময় থাকবে। তাহলে ক্রমের বিষয়টা তোমরা একটু ক্লিয়ার করবে আগে। যেমন 4টি এ ই এ আই, এ ই এ আই, সবসময় যেভাবে সাজাই না কেন এ প্রথম অবস্থানে থাকবে, এরপরে দ্বিতীয় অবস্থানে ই থাকবে, এর তৃতীয় অবস্থানে এ থাকবে, চতুর্থ অবস্থানে আই থাকবে। এই ক্রম তারা কখনো চেঞ্জ করবে না। কখনো আইটা এর আগে যেতে পারবে না বা ইর আগে যেতে পারবে না। এই হিসাবটা ক্রম পরিবর্তন মানে এইভাবে থাকবে। তো আমরা ক্রম পরিবর্তনের ব্যাখ্যাটা এইভাবে লিখে রাখবো, 4টি এ ই এ আই পরস্পরের মধ্যে আগেরটি পরেও পরেরটি আগে আসতে পারবে না। যেহেতু পারে না, অতএব তারা কি স্বরবর্ণ 4টি এক জাতীয় বর্ণের ন্যায় অবস্থান করে। তারা সবসময় মনে রাখবা যে বর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না তারা আগে পরে যেতে পারবে না, এই কারণে তারা সবসময় এক জাতীয় বর্ণের ন্যায়। অর্থাৎ যেমন একটা আগে আমরা বলছি দুইটি এম, দুইটি টি, এরকম তারা তাহলে 4টি একত্রে এক জাতীয় বর্ণের ন্যায় অবস্থান করে। তাহলে 11টি বর্ণের মধ্যে 4টি স্বরবর্ণ এক জাতীয়, আবার দুটি এম এক জাতীয়, দুটি টি এক জাতীয়। সুতরাং
স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে মোট সাজানোর সংখ্যা পেয়ে যাব। যে 4টি স্বরবর্ণ, এই কারণে 4 ফ্যাক্টোরিয়াল, 2টি m এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল, 2টি t এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই কথা অনুরূপ আমার ব্যঞ্জন বর্ণ নিয়ে আসতে পারে। তোমরা একটু ভালো করে অঙ্কটা একটু বুঝে নিয়ে অঙ্ক করবা। 10 নম্বর অঙ্ক, শব্দটির বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় যেন স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে। তাহলে আমরা অবস্থান পরিবর্তন না করে কথাটা অঙ্ক এরকম এই টাইপের অঙ্ক করে এসেছি। প্রথমে s থাকবে, প্রথমে এবং শেষে m থাকে। তাহলে আশা করি এটা এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যারা অবস্থান করবে না, অবস্থান পরিবর্তন করবে না, তারা কি করবে না, টোটাল তাদের দ্বারা আমরা কোনো বিন্যাস গঠন করতে পারবো না, অর্থাৎ মোট বিন্যাস যোগ্য বর্ণ থেকে তাদেরকে বাদ দিয়ে দিব। এখানে মোট 11টি বর্ণ আছে, যেখানে 4টি স্বরবর্ণ এবং 7টি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণগুলো 4টে অবস্থান পরিবর্তন না করলে অবশিষ্ট বিন্যাসযোগ্য বর্ণ হবে 7টি, কারণ 11টা থেকে ওই 4টা বাদ দিয়ে দিলে বাকি থাকবে 7টি ব্যঞ্জন বর্ণ। সেই ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা বিন্যাস গঠন করতে হবে। তো 7টি ব্যঞ্জনের মধ্যে 2টি m, 2টি t এবং বাকিগুলোকে ভিন্ন ভিন্ন। সুতরাং স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে মোট সাজানোর সংখ্যা 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1260। 11 নম্বর প্রশ্ন, শব্দটির বর্ণগুলো কত রকমের সাজানো যায় যেন স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে। তাহলে একটু আগে দেখো শুধু স্বরবর্ণের অবস্থানের পরিবর্তন না করে, আর এখন বলছে আপেক্ষিক অবস্থান। তাহলে স্যার আমরা আপেক্ষিক অবস্থান বলতে কি বুঝি? আপেক্ষিক অবস্থান বলতেছে স্বরবর্ণগুলো যে অবস্থানগুলোতে অবস্থান করতেছে, অর্থাৎ স্বরবর্ণ আছে 2, 5, 7 এবং 9 এই অবস্থানগুলোতে কখনো ব্যঞ্জন বর্ণ আসতে পারবে না। আবার ঠিক ব্যঞ্জন বর্ণ অবস্থানগুলোতে কখনো স্বরবর্ণ যেতে পারবে না। তাহলে আপেক্ষিক অবস্থান ক্লিয়ার তো? অর্থাৎ যে বর্ণগুলো যে অবস্থানগুলোতে আছে, স্বরবর্ণ যে অবস্থানগুলোতে আছে, ওই অবস্থানগুলোতে শুধু স্বরবর্ণে আসা যাওয়া করতে পারবে, আর ব্যঞ্জন বর্ণ অবস্থানগুলোতে ব্যঞ্জন বর্ণ আসা যাওয়া করতে পারবে। বুঝলে তো? তাহলে আমরা বিবরণ লিখবে। 11টি বর্ণ আছে, যেখানে 4টি স্বরবর্ণ এবং 7টি ব্যঞ্জন বর্ণ আছে। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করলে স্বরবর্ণ 4টি, যেখানে 2টি এই 2টি এ আছে, নির্দিষ্ট 4টি, ওই যে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম এবং নবম অবস্থানে নিজেদের মধ্যে 4টির মধ্যে 2টা একই রকম আছে, এই কারণে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল সমান 12 রকমের বিন্যস্ত হতে পারে। ঠিক অনুরূপভাবে 7টি ব্যঞ্জন বর্ণ, তারা কত আছে, ওই যে এই 4টা অবস্থান বাদ দিলে বাকি অবস্থান 7টা অবস্থানে ব্যঞ্জন বর্ণ আছে। এই 7টার মধ্যে 2টি এম আছে, 2টি টি আছে। তাহলে নির্দিষ্ট 7টি অবস্থান আমরা লিখছি, অবস্থানগুলো লিখে দিছি। তোমাদের পরীক্ষা আর অবস্থানগুলো লিখতে হবে না। তাহলে 7টি অবস্থানের নিজেদের মধ্যে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল সমান আমরা 1260 প্রকারে এদেরকে বিন্যস্ত করতে পারবো। সুতরাং স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে মোট সাজানো সংখ্যা, তাহলে 12 গুণ 1260 সমান 15120। তাহলে আমরা এত প্রকারে সাজাতে পারবো। তাহলে 3টা অঙ্ক দেখো। ক্রম পরিবর্তন, আমরা ক্রম পরিবর্তন না করলে আমরা বলছি যেগুলো ক্রম পরিবর্তন করবে না তাদেরকে একত্রে এক জাতীয় বর্ণ বলবো। আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করলে তাদেরকে টোটাল বিন্যাসযোগ্য বর্ণ থেকে বাদ দিয়ে দিব। আর আপেক্ষিক অবস্থানের কথাটা বললে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে ওই অবস্থানগুলোতে সাজবে, আর ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে নিজেদের অবস্থানগুলোতে সাজবে। এই 3 পরিবর্তনের কথা তোমরা একটু ক্লিয়ার করে মাথায় রাখবা। এখানে একটা নোট লিখে রেখেছি, দেখো। বিন্যাসের ক্ষেত্রে পুনরায় শব্দটি থাকলে প্রাপ্ত বিন্যাস সংখ্যা থেকে 1 বিয়োগ করতে হবে। অর্থাৎ আমি যেমন সর্বশেষ প্রশ্নটা নিয়ে যদি বলি এরকম, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে পুনরায় কত প্রকারে সাজানো যায়, পুনরায় কত প্রকারে সাজানো যায়, যদি এই কথাটা আসে, তাহলে যেহেতু আমার ম্যাথমেটিক্স একবার সাজানো আছে, তাহলে টোটাল 15,120 থেকে আমরা 1 বিয়োগ করে দেব।
তাহলে মনে থাকবে তো? পুনরায় যদি কথাটা আসে, আমরা একটু স্বাভাবিকভাবে কাজ করে যা পাবো সেখান থেকে, সুতরাং পুনরায়ের ক্ষেত্রে 1 বিয়োগ করে দেব। তখন যেমন আমার সর্বশেষ প্রশ্নের আনসার যদি পুনরায় কথাটা থাকতো, তাহলে আনসার হয়ে যেত 15,120 বিয়োগ 1, তার মানে 15,119 হয়ে যেত আনসার। ক্লিয়ার তো? তো তোমরা এইভাবে অঙ্কটা করবা। টাইপ 4 5, ষষ্ঠী শব্দটির বর্ণগুলো হতে কত রকমের সাজানো যায় যেন স্বরবর্ণগুলো কি জোড় স্থান দখল করে। জোড় স্থান, স্বরবর্ণ। তাহলে যখন স্থানের কথাটা আসবে, তোমরা দেখবে যে টোটাল বর্ণ যতটা, স্বাভাবিক অবস্থা ততটা স্থান হবে। তার জোড় স্থান কতটা হবে, বিজোড় স্থান কতটা হবে, তোমরা সেখান থেকে হিসাব করতে পারো। তাহলে আমরা ষষ্ঠী শব্দটিতে পেয়ে গেলাম মোট 7টি বর্ণ, 3টি স্বরবর্ণ এবং 4টি ব্যঞ্জন বর্ণ। তাহলে শর্ত কি? স্বরবর্ণ জোড় স্থান দখল করবে। তাহলে তোমরা মনে রাখবা, স্থান অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে পারবো বর্ণ দ্বারা, সবসময় এটুকু মাথায় রাখবা। তাহলে এখানে সবসময় স্থানগুলো হয়ে যাবে তোমার এন এর কাজ করবে, আর বর্ণটা আর এর কাজ করবে। তো আমার 3টি জোড় স্থান, কারণ ওই যে 7টা স্থানের মধ্যে 1 2 3, 3টি আছে জোড় স্থান আর বাকি 4টি আছে বিজোড় স্থান। তো 3টি জোড় স্থান 3টি স্বরবর্ণ দ্বারা পূরণ করা যায়, বা উপায় 3p3, 3টি স্থান 3টি বর্ণ, দ্যাট ইজ 3 ফ্যাক্টর সমান 6 পাবে। তাহলে শর্ত থাকবে যে বর্ণের উপর তাকে দিয়ে আগে ওইটার কাজ শেষ করব, কিন্তু বাকি কাজগুলো আমাদেরকে বাকি স্থানগুলো পূরণ করতে হবে। তো 3টি জোড় স্থান 3টি স্বরবর্ণ দ্বারা পূরণ হয়ে গেল। তাহলে অবশিষ্ট 4টি বিজোড় স্থান আছে, সেই বিজোড় স্থানগুলো আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে পূরণ করব। তাহলে 4টি বিজোড় স্থান 4টি ব্যঞ্জন বর্ণ দ্বারা পূরণ করার উপায় 4p4, দ্যাট ইজ 4 ফ্যাক্টর সমান 24 প্রকার আমরা পূরণ করতে পারবো। মোট সাজানোর উপায়, তাহলে প্রথমে 3 আর 6 পরে 24 সমান 144 প্রকারে আমরা টোটাল সাজাতে পারবো। দ্বিতীয় অঙ্ক দেখো, ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে ইকুয়েশন শব্দটির বর্ণগুলোকে কত রকমে সাজানো যায় তা নির্ণয় করো। আবার ইকুয়েশন দেখো, শর্ত কি? ব্যঞ্জন বর্ণ, এবারে কই থাকবে? বিজোড় স্থানে। তাহলে দেখো ইকুয়েশনে মোট 8টি বর্ণ আছে, 5টি স্বরবর্ণ 3টি ব্যঞ্জন বর্ণ। 5টি হলো স্বরবর্ণ, 3টি ব্যঞ্জন বর্ণ। বিজোড় স্থানে আবার পূরণ করতে হবে কাকে দিয়ে? ব্যঞ্জন বর্ণ দিয়ে। তাহলে দেখো আমার এখানে টোটাল যেহেতু 8টা বর্ণ, তাহলে 8টি অবস্থান, স্বাভাবিকভাবে 4টি জোড় স্থান 4টি বিজোড় স্থান। তাহলে 4টি বিজোড় স্থান 3টি ব্যঞ্জন বর্ণ দ্বারা পূরণ করার উপায়, তাহলে বিজোড় স্থান 4টি 3টি ব্যঞ্জন বর্ণ, তাহলে 4p3, দ্যাট ইজ 24 প্রকারে আমরা পূরণ করতে পারবো। তাহলে এই 24 প্রকারে ওই যে 4টি স্থান থেকে প্রত্যেকবার আমরা 3টি করে স্থান পূরণ করতে পারবো, তাহলে আরো একটি স্থান খালি থেকে যাবে। ঠিক আছে তো? তাহলে আমরা সেই স্থানটা কিন্তু অপর বর্ণ দিয়ে পূরণ করব। তাহলে এই কারণে আমরা এবারে দেখো একটু চেঞ্জ আসতেছে। একটু আগে আমরা 1 নম্বর অঙ্ক যখন করছি, স্থান যতটা ছিল বর্ণ ততটা ছিল, এই কারণে NPN ওই আকারের সূত্র চলে আসছে। কিন্তু এখানে আমরা যখন 4টি বিজোড় স্থান থেকে 3টি ব্যঞ্জন বর্ণ দ্বারা পূরণ করব, তাহলে 24 প্রকারে টোটাল পূরণ করতে পারবো, কিন্তু প্রত্যেক প্রকারে যেহেতু বর্ণ 3টি স্থান পূরণ হবে, একটি করে স্থান কি খালি থেকে যাবে। তো সেই স্থানটা আমরা অপর বর্ণ দিয়ে পূরণ করব। সে কারণে এবার লেখাটা আমাদের একটু চেঞ্জ হবে। তাহলে 4টি জোড় স্থান, আমার টোটাল 8টার মধ্যে 4টা আছে জোড় স্থান, অবশিষ্ট একটি বিজোড় স্থান, কারণ ওই যে আমার 4টি বিজোড়ের মধ্যে প্রত্যেকবারে 3টি করে স্থান পূরণ হচ্ছে, তাহলে একটি স্থান খালি থেকে যাবে। এই কারণে আমরা সেই কথাটা লিখবো, অবশিষ্ট একটি বিজোড় স্থান সহ মোট 5টি স্থান, 4টি জোড় আরো একটা বিজোড় থেকে যাবে, সেটা সহ মোট 5টি স্থান 5টি ব্যঞ্জন বর্ণ দ্বারা পূরণ করার উপায় 5p5 সমান 120। মোট সাজানোর উপায় 24 into 120, তাহলে আমরা পেয়ে গেলাম 2880। 6 সেকেন্ড শব্দটির বর্ণগুলোতে একটি স্বরবর্ণ ও দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা
যায় যেন স্বরবর্ণটি সব সময় মাঝখানে থাকে। শর্ত কি? স্বরবর্ণ সব সময় মাঝে থাকবে। তাহলে আবার দেখো সেকেন্ড শব্দটিতে মোট 6টি বর্ণ আছে, 2টি স্বরবর্ণ, 4টি ব্যঞ্জন বর্ণ আছে, যেখানে সবগুলো কি ভিন্ন ভিন্ন। তাহলে দেখো এখানে সবগুলো ভিন্ন ভিন্ন। তোমরা খেয়াল করবে সবগুলো ভিন্ন ভিন্ন হলে কাজ একভাবে হবে, আর একই রকম থাকলে একটু ভিন্ন হবে। তো আমার স্বরবর্ণ 2টি, যেহেতু একটি স্বরবর্ণ মাঝখানে থাকবে, আমরা এই কারণে লিখবো মাঝখানে 2টি স্বরবর্ণ হতে একটি স্বরবর্ণ নিয়ে পূরণ করা যায়। তাহলে 2p1 দ্যাট ইজ 2 প্রকারের। তাহলে মাঝখানে স্বরবর্ণ থাকবে 2 প্রকারের, তার মানে যেহেতু 3টি, তাহলে স্বরবর্ণ মাঝখানে থাকলে দুই পাশে 2টা স্থান কি দিয়ে পূরণ করা হবে? ব্যঞ্জন বর্ণ দিয়ে পূরণ করা হবে। সেই কথাটা লিখবো। প্রান্ত স্থান অর্থাৎ প্রথম এবং শেষ 4টি ব্যঞ্জন বর্ণ হতে 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে পূরণ করা যায়। কত প্রকারে? 4p2 দ্যাট ইজ 12 প্রকারের। সুতরাং নির্ণয়ের শব্দ সংখ্যা হয়ে যাবে ওই যে 2 × 12 সমান 24। তাহলে এটাও দেখা একটু সহজ। একই জাতীয় না থাকলে তাহলে টোটাল বর্ণ থেকে কাজ করবো। যেহেতু একটা স্বরবর্ণ মাঝখানে থাকবে, তাহলে 2টা থেকে একটা মাঝখানে নেওয়ার উপায়, দুই পাশে ব্যঞ্জন বর্ণ থাকবে, স্বাভাবিকভাবে বোঝা গেল। তাহলে 4টা ব্যঞ্জন বর্ণ হতে 2টাকে দুই পাশে নেওয়ার উপায় 4p2। 2 প্রকারে আমরা বের করে এরপরে গুণ করে দেব। 2 পারমুটেশনস শব্দটির বর্ণগুলোতে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় সম্ভব যেন স্বরবর্ণটি সব সময় মাঝখানে থাকে। দেখো অনুরূপ কথা কিন্তু সেন্স আছে, সামান্য একটা পার্থক্য কি দেখো। পারমুটেশনস এর টোটাল 12টি বর্ণ আছে, 5টি স্বরবর্ণ, সবগুলো ভিন্ন ভিন্ন, 7টি ব্যঞ্জন বর্ণ। এবার ব্যঞ্জন বর্ণ দুটো এক জাতীয় আছে, 2টি টি আছে। তাহলে দেখো তোমাদের কাজটাও কিন্তু টোটালি একটু চেঞ্জ হয়ে যাবে। 1 নাম্বার অঙ্কর সে 1 নাম্বার আসলে সেকেন্ডে সবগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু এবার আমার এক জাতীয় 2টি আছে। তাহলে আমরা এক্ষেত্রে কিভাবে কাজ করব সেটা একটু তোমরা দেখে নাও। তাহলে আমরা লিখবো মাঝখানে 5টি স্বরবর্ণ হতে একটি স্বরবর্ণ উপায় হলো 5p1 দ্যাট ইজ 5 প্রকার। প্রান্ত স্থান, তাহলে আমরা দুই প্রান্তের দুইটা দুই ভাগ পূরণ করতে পারি মাঝখানে স্বরবর্ণ রেখে। দুই প্রান্তের দুইটা ইচ্ছা করলে আমরা প্রথমে টি শেষেও টিকে দিতে পারি, অথবা ভিন্ন ভিন্ন দিয়ে আমরা সাজাতে পারবো। এই কারণে তো আমাদের কাজ করতে হবে প্রান্তস্থান 2টি ভিন্ন ভিন্ন। সেই ভিন্ন ভিন্ন কে কে? 7টা ব্যঞ্জন বর্ণের মধ্যে ভিন্ন ভিন্ন পি আর এম টি, যেহেতু 2টি তাহলে একটা আসবে এম এস। এই 6 প্রকারের ভিন্ন ভিন্ন আছে। এই 6টি ভিন্ন ভিন্ন থেকে আমরা 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে পূরণ করতে পারবো 6p2 = 30 প্রকারে। আবার 2টি টি দ্বারাও পূরণ করা যাবে, যেহেতু টি 2টি তাহলে n এর কাজ হবে 2, আর যেহেতু দুটো একই রকম এখানে পি এর কাজ 2, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই p ফ্যাক্টরিয়াল, তাহলে 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল দ্যাট ইজ 1 প্রকারে। তাহলে দুই প্রান্তে আমরা টোটাল ব্যঞ্জন বর্ণ কত প্রকারে দিতে পারবো? ভিন্ন ভিন্ন 30 প্রকারে, আর 2টি টি 1 প্রকারে, টোটাল 31 প্রকারে। নির্ণয়ের শব্দ সংখ্যা হয়ে যাবে তাহলে 5 × 31। তাহলে এটা আমাদের আনসার। তাহলে দেখো এক জাতীয় আসার কারণে আমাদের কাজের প্রক্রিয়াটাও ভিন্ন হয়ে গেছে। তো তোমরা অঙ্কগুলো একেবারে খুব মনোযোগ দিয়ে দেখবা, কারণ এক টাইপের একটা অঙ্ক করে রেখেছি। তোমরা এগুলো প্র্যাকটিস করার পরে যদি তোমরা আরো সলিউশন করতে চাও, ইনশাআল্লাহ যে কোনো অঙ্কের সলিউশন করতে পারবে।